আমি ঝুমি রহমান আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ শো নির্বাচিত খবরে। আজ দিনভর যেই প্রধান খবর আলোচনার খোরাক জুগিয়েছে, যে খবরগুলো ভীষণ রকম জনগুরুত্বপূর্ণ, তেমন কিছু নির্বাচিত খবরের নির্মোহ বিশ্লেষণ নিয়ে আমাদের এই আয়োজন। আর আজ আলোচনার জন্য পুরো সময় জুড়ে আমাদের সাথে স্টুডিওতে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক হারুনুর রশিদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এবং আমাদের সাথে উপস্থিত আছেন বৈশাখী টেলিভিশনের বার্তা প্রধান জিয়াউল কবির সুমন। আপনাকেও স্বাগত। ধন্যবাদ। দর্শক, এছাড়াও এই আলোচনায় নানা সময়ে একাধিক অতিথি যোগ দেবেন আমাদের সাথে, জানাবেন তাদের মতামত আর বিশ্লেষণ। আজকের নির্বাচিত খবরে যেই খবরটিকে নির্বাচন করেছি সেখানে বলা হচ্ছে, দিল্লিতে বসে শেখ হাসিনা যেভাবে বিশ্ব মিডিয়ায় কথা বলছেন তাতে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হবে। এই মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, ভারত একদিকে হাসিনা কার্ড খেলবে, অন্যদিকে বাংলাদেশের বন্ধু থাকতে চাইবে, তা হতে পারে না। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক আলোচনায় তিনি বলেন, দিল্লিতে বসে দেশকে অস্থির করছেন শেখ হাসিনা। একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদের দোসরদের ফেরাতে যাদের সুর নরম হচ্ছে তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। এই নিয়ে একটি প্রতিবেদন রয়েছে আমাদের হাতে, চলুন দেখে আসি। জুলাই গণ অভ্যুত্থানে 2 বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটর ভবনে এই আলোচনা সভা। এতে উঠে আসে 24 জুলাই আন্দোলনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকার নানা প্রসঙ্গ। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, পলাতক শেখ হাসিনাকে ভারত সরকার যেভাবে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ এবং বক্তব্য দেওয়ার সুযোগ করে দিচ্ছে, সেটি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিপন্থী। আমরা আপনাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই, তবে আমরা কখনো আওয়ামী লীগ হতে পারবো না। আমরা বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখে on the basis of mutual dignity and respect and on the basis of the sovereign equality আমরা আপনাদের সাথে সম্পর্ক রাখবো। তার মানে এই না আপনারা হাসিনা কার্ড খেলবেন আর বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন, দুটো বিপরীতমুখী। স্বরাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, দেশে আর চেতনা বিক্রির রাজনীতি চলতে দেয়া হবে না। কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড যেন আবারও ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যেভাবে আমরা ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যেই ইস্পাত কঠিন ঐক্য সৃষ্টি হয়েছিল, সেই ঐক্যকে আমাদের ধরে রাখতে হবে, সেই ঐক্যকে শক্তিতে পরিণত করতে হবে এবং সেই ঐক্য নিয়েই আমাদেরকে এগোতে হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার যখন দেশকে সুসংগঠিত করতে নানা সিদ্ধান্ত নিচ্ছে, তখন একটি গোষ্ঠী চক্রান্তে মেতে উঠেছে। শুনছি কেউ কেউ যে তার ফিরে আসার ব্যাপারে তার প্রতি একটু নরম সুরে কথা বলতে চাচ্ছে। কেন? এটা হলো আমাদের প্রশ্ন। কেন একক কৃতিত্ব নেওয়ার? সরকারের অনুমতি ছাড়া একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান দিল্লিতে সে করতে পারে, কি বলে যে কোনো অনুষ্ঠান করতে পারে, আর সেখানে পলাতক এক ফ্যাসিস্ট এখানে কথা বলবে, সেখানে সরকারের কিছু নয়? তাহলে বেগম খালেদা জিয়ার আইনি মামলা লড়াইয়ের জন্য লন্ডন থেকে যে লর্ড কার্নাইল এসেছিলেন, তিনি যখন তাকে ঢুকতে দিল না শেখ হাসিনা, তিনি যখন দিল্লিতে গিয়ে প্রেস কনফারেন্স করতে চাইলো, তখন তো তাকে অনুমতি দিলেন না। দেশবিরোধী সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে দলমত নির্বিশেষে দেশবাসীকে এক থাকার আহ্বান জানান আলোচকরা। রাকিব হাসান, ওয়ান নিউজ, ঢাকা। এই প্রতিবেদনটির পাশাপাশি আরেকটি মন্তব্য একসাথে নিয়ে নিতে চাই, যেখানে বলা হচ্ছে, সরকার ভারতকে ভয় পাচ্ছে, তাই জুলাই স্মৃতি জাদুঘর থেকে সীমান্ত হত্যা ও মোদি বিরোধী আন্দোলনের স্মৃতি সরিয়ে ফেলা হয়েছে। এই অভিযোগটি করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার মন্তব্যটি শুনে আসতে চাই। সীমান্ত হত্যার একটা সেগমেন্ট ছিল, আমাদের যেই সীমান্তে আমাদের যে সকল ভাই বোনেরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে বিএসএফ ভারতীয় বাহিনী দ্বারা, প্রায় তাদের একটা তালিকা ছিল, ফেলানির একটা ভাস্কর্য ছিল, সেই জিনিসগুলো সরিয়ে ফেলা হয়েছে। মোদি বিরোধী আন্দোলনের কিছু স্মৃতি ছবি ছিল, সেটা সরিয়ে ফেলা হয়েছে। বিএনপি হয়তো ভারতকে ভয় পাচ্ছে, তারা যদি ভয় না পেত তাহলে এটা তো আমাদের ইতিহাসের অংশ এবং এটা তো ভারত করেছে, তো যেটা ইতিহাসের অংশ সেটা কেন থাকবে না? এই মোদি বিরোধী আন্দোলন, এই বিষয়গুলোকে আসলে সরিয়ে দেওয়া হয়েছে হয়তো
সরিয়ে দিয়ে মনে করতেছে এই সরকার ভারতের সাথে সম্পর্ক তারা ভালো রাখতে পারবে, কিন্তু ভারতের সাথে তো আমাদের সম্পর্ক ভালো বা মন্দের বিষয় না, সম্পর্কটা হওয়া উচিত মর্যাদাপূর্ণ। আমরা মন্তব্যগুলো দেখছিলাম, প্রতিবেদনটিও। শুরুতে জিয়াউল কবির সুমন, আপনার কাছে প্রশ্ন রেখে শুরু করব যে সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার যেই সংবাদ সম্মেলন অনলাইনে, সেটা নিয়ে অনেক কথা হচ্ছে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি যে বক্তব্য, তার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের অবস্থান আরও একটু বেশি স্পষ্ট করেছেন তিনি, যে একদিকে হাসিনা কার্ড, অপরদিকে সম্পর্ক ভালো রাখার যেই বার্তা ভারতের, সেই ডাবল যেই স্ট্যান্ডার্ড সেটি তারা মানবে না বাংলাদেশ। এই বিষয়ে আপনার মন্তব্য? হ্যাঁ, উনি যথার্থই বলেছেন। উনি কিন্তু পরিষ্কারভাবে বলেন নাই, কিন্তু যা বলেছেন সেটা কিন্তু অনেক কিছু ইঙ্গিত বহন করে। তবে তিনি বলেছেন যে ভারত, উনি একটা কথা খুব ইঙ্গিতপূর্ণ খেয়াল করে থাকবেন, যে আওয়ামী লীগ হতে পারবো না, আমরা আপনাদের সাথে সম্পর্ক রাখবো, সমমর্যাদা সম্পন্ন, মানবিক, সার্বভৌম যা আছে সব ঠিক থাকবে, কিন্তু আমরা আওয়ামী লীগ হতে পারবো না। তার মানে কি? তার মানে আওয়ামী লীগ আমলে ভারতের সাথে যে সম্পর্ক ছিল, বিশেষ করে যেই আমি যদি বলি যে 2015 সালে স্থল সীমানা চুক্তি হয়েছিল, সেখানে 162টি ছিটমহল কিন্তু দিয়ে বিনিময় হয়েছিল। 2014 সালে আন্তর্জাতিক সালিসির মাধ্যমে আপনার বঙ্গোপসাগরে যে সমুদ্র সীমা নির্ধারণ, তারপরে রেল ও সড়ক পথে এখানে মৈত্রী এক্সপ্রেস এবং মৈত্রী এক্সপ্রেস চালু করেছিল হলদিবাড়ি, চিলাহাটি এবং আখাউড়া ও আগরতলা সীমান্তে। তারপরে বিদ্যুৎ নিত 1000 মেগাওয়াট বিদ্যুৎ ভারত থেকে নিত। তারপরে মৈত্রী পাইপলাইন, ডিজেল আনতো এই পাইপলাইনে করে। অর্থাৎ এবং একটা পর্যায়ে আপনি খেয়াল করবেন যে শেখ হাসিনা একবার বলে ফেলেছিলেন যে ভারতকে যা দিয়েছি ভারত তা আজীবন মনে রাখবে। তার মানে কি? ভারতের সাথে সম্পর্ক ছিল আওয়ামী লীগের, আওয়ামী লীগ সরকারের তৎকালীন, কিন্তু সম্পর্কটা হওয়া উচিত রাষ্ট্র টু রাষ্ট্র, জনগণের প্রো পিপল। কিন্তু এখানে হয়ে গেছে উল্টাটা। আমি আজকে এখানে আসার আগে বেশ কিছু দেখছিলাম, ইন্ডিয়ার বেশ কিছু পত্রপত্রিকা দেখছিলাম, এবং তারা সম্পাদকীয় বা যারা আছেন সবাই কিন্তু যথেষ্ট সমালোচনা করছেন যে ভারতের এখন এই বিশেষ করে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্কটা বাংলাদেশের এখন নিবিড় করা উচিত। এখানে আরেকটি কথা একটু বলতে চাই, যে ভারতের পক্ষ থেকে এই সরকারের পরবর্তী সময়ে বিভিন্ন সময়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে যেমনি মুখপাত্র রয়েছেন, তারাও কিন্তু বিভিন্ন সময় বলেছে যে তারা এখন বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে চায়, কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের মানে যেই কর্মকাণ্ডগুলো আমরা দেখছি, সেখানে তাদের সেই বার্তার প্রতিফলন কি আপনার? না, সেটা তো দেখা যাচ্ছে না। সেজন্যই কিন্তু এই বারবার এই কথাগুলো উঠছে। যেহেতু আপনি দেখেন বাংলাদেশের সাথে ভারতের প্রায় 4100 কিলোমিটারের উপরে আপনার সীমান্ত, এবং যেটা বিশ্বের 5ম দীর্ঘতম। তো সেখানে আমাদের পশ্চিমবঙ্গের সাথে আছে, ত্রিপুরা আছে, মিজোরাম, আসাম, তারপরে মেঘালয়, এই 5টা সীমান্তে কিন্তু প্রায় আপনার 4156 কিলোমিটার সীমান্ত। আমাদের এই পুরো সীমান্ত জুড়ে বিশেষ করে তাদেরও আমাদেরও তাদের প্রয়োজন কিছু, যেহেতু প্রতিবেশী। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আপনি তো প্রতিবেশীকে আপনি একদম ফেলে দিতে পারবেন না, কিন্তু প্রতিবেশী সুলভ আচরণ করতে হবে আপনার সাথে সমমর্যাদা সম্পন্ন। আমি আপনাকে ছোট করব, খাটো করব, আপনি একটা জিনিস দেখেন, এই গত 50 বছরে বাংলাদেশে সীমান্তে প্রায় 2000-এর উপর বাংলাদেশি নিহত হয়েছে। কিছু শুট অ্যাট সাইট, তাদের যেই আপনার বর্ডারের যে নীতি, তো যার ফলে এগুলোতে এই সব কিছুই কিন্তু সম্পর্কে এই যে আপনার যে আমি যে সম্পর্ক আরও জোরদার করব, সেই কথাটা বলবো, এসব কিন্তু আপনার এই ক্ষেত্রে অন্তরায়। তো সেই জন্য প্রতিবেশী সুলভ আচরণ করতে হবে, মর্যাদা দিয়ে। আপনার দুই পক্ষকেই দুই পক্ষের প্রয়োজন আছে। তো সেটা কিভাবে কি করবেন, এটা আমাদের আগামী দিনে আমাদের যারা দেশ চালাচ্ছেন তারা আগামী দিনে আলাপ আলোচনার মধ্যে এটা তারা নিয়ে আসবেন। জি, আমরা আরও একবার আপনার কাছে আসবো, তবে তার আগে আমি হারুনুর রশিদ আপনার কাছে আসবো। আমাদের সাথে অনলাইনেও একজন অতিথি যুক্ত হয়েছেন, তাকে একটু যুক্ত করে নিতে চাই। কর্নেল রিয়াজ ইসলাম যুক্ত হয়েছেন, সাবেক কূটনীতিক ও সামরিক কর্মকর্তা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নির্বাচিত খবরে। যুক্ত থাকুন, আমরা আরেকজন অতিথির কথা শুনি আপনার কাছে আসবো। হারুনুর রশিদ, যেই
বিষয়টি নিয়ে আলোচনা চলছে, এর সাথে একটু যুক্ত করে দিতে চাই যে এই যে জিয়াউল কবির সুমন বলছিলেন যে সীমান্তে হত্যা, সেটি কিন্তু বাংলাদেশের সাথে ভারতের একটি বড় একটি ইস্যু, এবং এখনও কিন্তু পুশিনের ঘটনা আমরা যেটি দেখছি। এবং সাথে নাহিদ ইসলাম তিনি যে আজকে মন্তব্যটি করেছেন যে জুলাই স্মৃতি জাদুঘর থেকে সেই স্মৃতির একটি সেগমেন্ট সরিয়ে দেওয়া হয়েছে, সব কিছু মিলিয়ে আপনার মন্তব্য। আচ্ছা, আপনি সীমান্ত হত্যার প্রসঙ্গটা দিয়ে শুরু করি। তথ্য আমরা পাই তো সীমান্ত হত্যার ব্যাপারে আমাদের অবস্থানটি কি, আমরা কতটা অবস্থান নিয়েছি। আপনি কি এর আগে বক্তব্য শুনেছেন? আপনি আজকে যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বললেন, এই কথাটা কার বলার দরকার ছিল? পররাষ্ট্রমন্ত্রী। খুব খেয়াল করবেন কিন্তু আপনি একটা স্টেটমেন্ট দিলেন কোথায়? পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে। তো আপনি কি নোট ভার্বাল পাঠিয়েছেন? আমি কিন্তু ডিপ্লোম্যাটিক কোশ্চেনগুলো তুলছি। আপনি কি তলব করেছেন আপনার কাউকে, বা এখানকার যে রাষ্ট্রদূত আপনার কনসার্নটা জানিয়েছেন? আমি যেটা খেয়াল করছি সেটি হচ্ছে যে আপনি সিস্টেমেটিক ওয়েতে কতটা যাচ্ছেন। বাস্তবতা এক জিনিস এবং মাঠের বক্তৃতা আর এক জিনিস। আপনি এক ধরনের ইম্প্যাক্ট ক্রিয়েট করতে চান মানুষের মধ্যে, আমার মধ্যে, সেটা এক জিনিস। কিন্তু আপনি ডিপ্লোম্যাটিক চ্যানেলে কতটা এই কথাগুলো বলছেন, এটা খুব ইন্টারেস্টিং কেস। আপনাকে আমার বুঝতে হবে এটা। সেটা হচ্ছে যে কথা বলার দরকার পররাষ্ট্রমন্ত্রী, সে কথা বলে স্বরাষ্ট্রমন্ত্রী। এখানেই প্রবলেমটা হয়। আমি বলি আমাদের পররাষ্ট্রমন্ত্রী কোথায়? উনি কোনো কথা বলেন না। জি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী কিন্তু এই বিষয়ে খুব আপনি সেটা তাহলে আমাদের পরবর্তী রিয়াকশন কি? আমি একটা স্টেটমেন্ট দিলাম, সেটা আমার ওয়েবসাইটে, আমাদের ফেসবুক পেজে গেল পররাষ্ট্র মন্ত্রণালয়ের। আপনি অফিসিয়াল চিঠিটা কি দিয়েছেন? আমরা কি জানি এখনো? অফিসিয়াল তো চিঠি যেতে হবে। আমাদের তৎপরতা কি? আমি খুব শেখ হাসিনা ভারতে আছেন, সেখানে আশ্রয় নিয়েছেন। এখন তাহলে পজিশনটা কি হবে? কয়েকটা পজিশন হতে পারে। আমি আপনাকে বলি যে শেখ হাসিনা ওখানে থাকবে, ভারত তাকে অতিথি হিসেবে। আপনি যদি আজকে যদি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যদি রিভা গাঙ্গুলির আপনার ইন্টারভিউটা দেখেন, রিভা গাঙ্গুলি উনি মূলত এখানে আমাদের হাই কমিশনার ছিলেন। তো রিভা গাঙ্গুলি শেখ হাসিনাকে নিয়ে ভারতের অবস্থানটা খুব ব্যাখ্যা করেছেন যে এটা তার জন্য খুব একটি জায়গা যেখানে তাকে তার আশ্রয় দিতে হবে। আমরা যে 15-16 বছরের সম্পর্কের কথা বলি, তাহলে আমরা কোন জায়গায় নেবো? আমরা কি শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসবো? আসতে চাই না, তিনি ওখানে থাকুক, ওটা সাইড লাইনে রেখে আমাদের সম্পর্ক রাখবো। সেই পলিসিটা আগে নির্ধারণ করতে হবে। যেমন ভারতে কিন্তু দালাই লামা আছেন বহুদিন ধরে, তিনি কিন্তু এখানে কথা বলেন না। এই জায়গাটি থেকে এই প্রশ্নটা আসে না যে ভারতের কাছ থেকেও বাংলাদেশ সেই রকমেরই উত্তর পাচ্ছে কিনা? কারণ আমরা অন্তর্বর্তী সরকার, আপনি কি বারবারই একটা বলছেন যে ভারতের কাছ থেকে উত্তর পাচ্ছে কিনা, আমার কূটনৈতিক সক্ষমতা সে উত্তর নিতে পারছে কিনা। আমরা কিন্তু এখন না, গত 17 বছর ধরে, 18 বছর ধরে কূটনৈতিক সক্ষমতার প্রশ্ন আমরা তুলেছি বারবার সেই জায়গাটা। তো সেখানে একটু আগেই কিন্তু পাইপলাইনের প্রশ্ন আসছে। এই যে ডিজেল সংকট তৈরি হয়েছিল, মানে অনেক সময় অনেক কথা না আমরা বলি, ওই যে পাইপলাইনটা ছিল বলেই কিন্তু ডিজেল আমরা আনছি। তো এর আগে কিন্তু ভারত থেকে আরো ডিজেল চেয়েছেন আমরা, কিন্তু কয়েকদিন আগে। তো আপনি আসলে বিষয়টা কি? পরদিনও কিন্তু বাংলাদেশ, আমি সেটাই বললাম যে আপনার অবস্থানটা যেন প্র্যাকটিক্যাল হয়, প্র্যাকটিক্যাল অবস্থান নিতে হবে। আর একটা হচ্ছে যে শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসা, উনি তো দণ্ডপ্রাপ্ত আসামি, তাকে ফেরত নিয়ে আসার ক্ষেত্রে আমরা চিঠি তো চালাচালি করছি, আর তো কিছু না। যদি আপনি যেটা কোট করেছেন, যদি সালাউদ্দিন সাহেব এই কথা বলেই থাকেন যে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক রাখা যাবে কিনা, আমি জানি না এটা রাইটলি উনি বলেছেন কিনা। আপনি কূটনৈতিক সম্পর্ক রাখা যাবে কি যাবে না বলেনি, যে দুই রকমের তারা হাসিনা কার্ড না, আপনার এখানে যেটা পড়েছিলেন আমি যেটা দেখলাম যে সেটা একটু প্রশ্নের মুখে হবে। হ্যাঁ, তাদের তো ডুয়েল গেম, এখানে ডুয়েল পলিসি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তাদের জন্য আমি বারবারই বলি শেখ হাসিনা একটা ইস্যু। কারণ হচ্ছে এখানে ভারতীয় পার্লামেন্টেই কিন্তু বলা হয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছিল শেখ হাসিনাকে যেন ওইখানে আশ্রয় দেয়। আপনি যদি সাম্প্রতিক সময় ওই সময় যারা প্রাক্তন সেনা কর্মকর্তারা যুক্ত ছিল এই প্রক্রিয়ার সঙ্গে, তাদের একজন কিন্তু আমার সঙ্গে কথা বলেছেন ওপেন। তিনি বলেছেন শেখ হাসিনাকে ভারতে পাঠানো এটা ছিল তাকে সেফ এক্সিট দেওয়া, একটা জায়গা তৈরি করে দেওয়া। সুতরাং বিষয়টা কিন্তু তো সহজ না। আমি যেভাবে বলি সেটা কিন্তু পুরো সাউথ এশিয়ার পলিটিক্সে একটা ফ্যাক্টর। সুতরাং সেই ফ্যাক্টরটা ভারত কিভাবে ডিল করবে, আপনি কিভাবে ডিল করবেন, এই পলিসি আপনাকেই নির্ধারণ করতে হবে। মাঠের বক্তৃতা এক জিনিস, আর কূটনৈতিক চ্যানেলে আপনার তৎপরতা আর এক জিনিস। জি, ধন্যবাদ। আমি এবারে কর্নেল রিয়াজ ইসলাম আপনার কাছে এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাইবো। আসলে শেখ হাসিনাকে যেই ভারতের যে অবস্থান শেখ হাসিনাকে নিয়ে, এবং বাংলাদেশের সাথে ভারত যেই সম্পর্কের কথা বলছে, এবং আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর যেই বক্তব্য, সবকিছু মিলে আসলে আপনার কি মনে হচ্ছে? আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা আমরা সবাই দেখেছি।
আমরা প্রথমে যদি একটু পিছনে যাই যে 3rd অগস্টে কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট প্রিএমটিভ একটা সাসপেকশন নিয়ে কিন্তু ভারতীয় সরকারকে জানিয়েছে যে এই ধরনের কোনো কিছু বাংলাদেশ সরকার একসেপ্ট করবে না। তো তারপরও ভারতীয় সরকারের অনুমোদন ক্রমেই কিন্তু সেই যে প্রাইভেট যারা আছে আপনার ডিপ্লোম্যাট যে অ্যাসোসিয়েশনটা আছে তারা এটা প্রচার করেছে। এখানে দুটো বিষয়, একটা হচ্ছে ডিপ্লোম্যাটিক পয়েন্ট অফ ভিউ আর একটা হচ্ছে গিয়ে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ। আমি বলবো যে আমার অভিজ্ঞতায় ডিপ্লোম্যাটিক পয়েন্ট অফ ভিউতে এই ধরনের সম্প্রচারটা কোনোভাবেই কূটনৈতিক ভাবে সমীচীন নয়, এবং এটা কোনোভাবেই যতই বলা হোক যে এটা একটা প্রাইভেট চ্যানেল বা একটা প্রাইভেট অর্গানাইজেশনের একটা প্রোগ্রাম, প্রাইভেট অর্গানাইজেশন একটা স্টেটের এগেনস্ট এই ধরনের স্টেটমেন্ট দিতে পারে না। আরেকটা জিনিস আপনারা খেয়াল করেন যে প্রথমে ছিল ওনার ভিডিও কনফারেন্স, পরে এটাকে অডিও করা হয়েছে। তো স্পষ্টই কিন্তু আবার বলা হয়েছে যে ভিডিওটাকে ভারতীয় সরকার এটাকে অ্যাকসেপ্ট করেনি, অর্থাৎ তার মানে পুরো ব্যাপারটাই ভারতীয় সরকারের পরোক্ষ অনুমোদন সাপেক্ষে এটা হয়েছে। আর ডিপ্লোম্যাটিক পয়েন্ট অফ ভিউতে যদি আমি বলি যে এটা কোনোভাবেই একটা রাষ্ট্রের এগেনস্ট এই ধরনের উস্কানিমূলক বক্তব্য কিন্তু ডিপ্লোম্যাটিক প্ল্যাটফর্মে সমীচীন নয়। আর রিভা গাঙ্গুলি আজকের ওনার যে স্টেটমেন্ট দেখলাম, আমি একটু সারপ্রাইজ হয়েছি। ওনার মতো একজন প্রজ্ঞা ডিপ্লোম্যাট এই ধরনের যে কথা বলেছে, এটা ঠিক আসলে ডিপ্লোম্যাটিক প্ল্যাটফর্মে ওনার বলাটা ঠিক হয়নি। ব্যক্তি পর্যায়ে আপনি অনেক কিছু বলতে পারি, আপনার সাথে আমার অনেক পার্সোনাল থাকতে পারে, কিন্তু একজন ডিপ্লোম্যাট হিসাবে স্টেট লেভেলে উনি যে বক্তব্যটা দিয়েছেন এটা কিন্তু শিষ্টাচার বহির্ভূত বলবো আমি। জি, ধন্যবাদ। এখানে আরেকটি প্রশ্ন একটু রাখতে চাই যে এই যে শেখ হাসিনার ভারতে যে কর্মকাণ্ড এবং বাংলাদেশের কিন্তু কূটনৈতিক বার্তা, তিনি এই বক্তব্য দেওয়ার আগের দিনও আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীর যিনি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা রয়েছেন তিনি ভারতের হাইকমিশনারের সাথে যখন সৌজন্য সাক্ষাৎ ছিল সেখানে এই কথাটি বলেছেন যেন এটি করতে দেয়া না হয়, এবং তারাও কিন্তু বলেছে তারা দেখবে। কিন্তু আসলে তারপরেও এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে বাংলাদেশ থেকে কূটনৈতিক প্রক্রিয়ায়। তারা বলছেন, সরকার বলছেন যে আমরা কূটনৈতিকভাবে যতটা বলার বলেছি, বাকিটা ভারতকে সিদ্ধান্ত নিতে হবে, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর যে বক্তব্য, সেখান থেকে কি আসলে বাংলাদেশ এবং ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের যে জায়গাটি এই সরকারের সময় উন্নত দিকে যাওয়ার কথা বা তারা আশা করছিলেন, সেখানে শেখ হাসিনা প্রসঙ্গটি বাধা হয়ে দাঁড়াচ্ছে কিনা? দেখুন, আগামী 10 তারিখেই কিন্তু দীনেশ ত্রিবেদীর সাথে প্রধানমন্ত্রী একটা প্রোগ্রাম আছে, আবার সামনে আছে আপনার ব্রিক্স সম্মেলন। আর বর্তমানে যেটা গত 5 তারিখে হয়েছে, এবং আমাদের যে পলিটিক্যাল স্ট্যান্ড আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন, উনি যেটা বলেছেন আসলে উনি ভুল বলেননি। আমি যতই এগিয়ে যাই কিন্তু যদি ডিপ্লোম্যাটিক প্ল্যাটফর্মে আমার কাউন্টার পার্ট যদি আমাকে ন্যূনতম রেসপন্স বা সম্মান না করে, তাহলে আসলে ডিপ্লোম্যাটিক রিলেশনটা প্রশ্ন সাপেক্ষ হয়ে দাঁড়ায়। বাট আমি অবশ্যই আশাবাদী যে আমাদের প্রতিবেশী তাদের ভুল বুঝতে পারবে, আর এটা কিন্তু দ্বিপাক্ষিক বিষয়। শুধু ভারত যে লাভবান হবে আর আমরা ক্ষতিগ্রস্ত হব তা কিন্তু নয়, আমাদের বিকল্প অপশন আছে। আমরা আগেও বলেছি আমাদের বিকল্প অপশন আছে। সো আমাদের প্রতিবেশী রাষ্ট্র যেন মনে না করে যে আমরাই হচ্ছে একমাত্র বাংলাদেশের সাহায্যকারী দেশ বা ত্রাণকর্তা। নো, আমরা সফরেন স্টেট, এবং এবারে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেটা নোট দেওয়া হয়েছে, ইট ওয়াজ ভেরি ক্লিয়ার অ্যান্ড ভেরি স্ট্রং মেসেজ টু দি নেইবারিং কান্ট্রি, দি ইন্ডিয়া। এটা আমাদেরকে বিবেচনা রাখতে হবে বা ভারতকে বিবেচনা রাখতে হবে যে এই ধরনের পলিটিক্যাল প্ল্যাটফর্ম এবং ডিপ্লোম্যাটিক প্ল্যাটফর্ম দুটোকে একসাথে মিশিয়ে যদি ব্লেন্ড করে কিছু করা হয়, রিলেশন উন্নতি হবে না। আর ভারতের এটাও বোঝা উচিত, বর্তমানে কিন্তু ভারতের বিশ্ব রাজনৈতিক মঞ্চে পজিশন খুব একটা ভালো নয়। তো কিছুদিন আগে এনইটি নিয়ে যে প্রবলেম গুলো হয়েছে, তাদের নিজস্ব দেশের আভ্যন্তরীণ বিষয়গুলোকেও অ্যাড্রেস করা উচিত। সো এসব অ্যাড্রেস না করে যদি পার্শ্ববর্তী দেশকে এই ধরনের আক্রমণাত্মক কার্যক্রমে সহায়তা করা হয়, তাহলে তো এটা ওই রাষ্ট্রের জন্যই ভালো হবে না। জি, ধন্যবাদ। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা কর্নেল লিয়াজুল ইসলামের কাছে? জি, ধন্যবাদ জানাচ্ছি কর্নেল লিয়াজুল ইসলাম আমাদের সময় দিয়েছেন।
হারুনুর রশিদ, আপনার কাছে আসি এই একই প্রশ্ন নিয়ে যে যেই সম্পর্কটি উন্নতির দিকে বর্তমান সরকারের সময় বলা হচ্ছিল এবং বাংলাদেশ সরকারও কিন্তু এটি বলেছে, ভারতের যিনি হাই কমিশনার রয়েছে বাংলাদেশে তার সাথে যেই সৌজন্য সাক্ষাৎ প্রথমটি পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে, তারপর কিন্তু তারা প্রত্যেকেই উভয় পক্ষ বলেছে সম্পর্ক উন্নতির দিকে যাচ্ছে এবং প্রত্যাশা করা হচ্ছে। সেখানে কি আসলে এই শেখ হাসিনা ইস্যুটি বাধা হয়ে দাঁড়াচ্ছে কিনা? আচ্ছা, একটা হচ্ছে যে দুইটা দেশের সম্পর্ক এটা তো দেশ ভিত্তিক হবে, যেটা একটু আগেই ইমরুল বলেছে, ব্যক্তি ভিত্তিক তো সম্পর্ক হয় না। কিন্তু এটা বাস্তবতা যে ব্যক্তিভিত্তিক সম্পর্ক ভারত করেছে বা দল ভিত্তিক সম্পর্ক, সেইখান থেকে ভারতকে বেরিয়ে আসা যেমন দরকার, আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। সেটা হচ্ছে এখন তো একটা ইলেকটেড গভর্নমেন্ট রয়েছে। ইউনূস সরকারের সময়টাতে ভারতের সাথে আমাদের সম্পর্ক নানা কারণেই খারাপ হয়েছে। এটা যে আমরা খারাপ করেছি বিষয়টা তা না, এটা ভারতের কারণেই খারাপ হয়েছে। পরবর্তী পর্যায়ে ভারত নিজেরাও তো বাংলাদেশে একটা নির্বাচন দেখতে চাইছিল, একটা ইলেকটেড গভর্নমেন্ট। সেক্ষেত্রে এই সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার পথে কোনো বাধা থাকার কথা ছিল না, কিন্তু আমরা দেখছি সেখানে প্রবলেমগুলো হচ্ছে। এখন শেখ হাসিনা ইস্যু কিনা, এখন আমি যে প্রশ্ন করব তার কে জবাব দেবে? শেখ হাসিনা ইস্যু হয় কখন? যখন আমি প্রশ্ন রেখে যেতে চাই, ভবিষ্যতের জবাব দেবে বাংলাদেশ আদৌ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায় কি না। এই প্রশ্নটি খুব বড় প্রশ্ন। তাহলে যদি শেখ হাসিনা ফেরত আসতে চায় তাহলে সমস্যা কোথায়? সমস্যা, তার তো মামলা আছে, তার তো শাস্তি আছে, শাস্তি কার্যকর করা। এটাকে তো বাংলাদেশ সরকারের দিক থেকে ওয়েলকাম করা উচিত যে আপনি আসেন, এবং ভারত সরকারের কাছে অনুরোধ করা উচিত যে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার সমস্ত ব্যবস্থা করেন, নাম্বার ওয়ান। তো এখন এবার আরেকটা প্রশ্ন আছে, শেখ হাসিনা যদি সত্যিকারে আসার সব পথ উন্মুক্ত করে এই সরকার, যে আসেন আমাদের দেশে আইন অনুযায়ী ব্যবস্থা হবে, ভারত তাকে ফেরত দেবে কিনা? আপনি ইস্যুটা বুঝছেন যে ভারত তাকে ফেরত দেবে কিনা, ভারতের সেই জায়গাটা আছে কিনা, দিতে চায় কিনা, এগুলো হচ্ছে গ্রে এরিয়া। এখানে আপনার শুধুমাত্র আমরা যে সাদা চোখে দেখি বিষয়টা সেরকম না, বিষয়টা অনেকগুলো বিষয়ের সাথে সংযুক্ত। এই উপমহাদেশের পলিটিক্স খুবই ক্রিটিক্যাল, এত সহজ না। আমরা বলছিলেন একজন ডিপ্লোম্যাট এখানে যে চায়নার সাথে তো আমাদের বিকল্প পথ আছে, তো চায়নার সাথে আমরা সম্পর্ক গ্রো করছি। সেটা তো আপনি দেখেন যে চায়নার সাথে আমাদের সম্পর্ক গ্রো করলে আমাদের জন্যই তো প্রয়োজন, কিন্তু সেটি তো জিও পলিটিক্যাল নানা জিনিস হিসেব করে আমাকে করতে, আপনি চাইলেই কিন্তু পুরোটা চায়নার সঙ্গে করতে পারবেন না। এই যে বলে গেলেন যে ভারত মানে ওয়ার্ল্ড পলিটিক্সে বিপদে আছে, আমি বলে দিই আপনাকে, এই সাউথ এশিয়ায়, এই এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকেই নেবে, এটা আপনার মনে রাখতে হবে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র তখন কিন্তু পাকিস্তানকে দেখেন, আপনার মনে হতে পারে পাকিস্তানের সেনাপ্রধানের সাথে একদম মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক ভালো সম্পর্ক, ইরান এবং এই যুদ্ধ নিয়ে, দ্যাট ডিফারেন্ট কেস। কারণ পাকিস্তান এমন একটা দেশ যে আমার চেয়েও, যার পার ক্যাপিটা ইনকাম কম, যার বিশাল অঞ্চল রয়েছে যেখানে কোনো আলোই প্রবেশ করেনি। এখন যেটা হচ্ছে যে সেখানে ভারত ফ্যাক্টর, আপনার অস্বীকার করার কোনো উপায় নেই। সুতরাং এই যে মার্কিন যুক্তরাষ্ট্র যত কথা বলুক, আপনি চাপ টাপ দেয়, এটা একটা বিষয়, কিন্তু ভারতকে দিয়েই তারা মার্কিন যুক্তরাষ্ট্র দেখে। সুতরাং এই ব্যালেন্স অফ জিনিসটা তো আমাদের দেখতে হবে। এখানে ভূ রাজনীতির বড় একটা খেলা আছে আমাদের। এই জায়গাটিতে কি বাংলাদেশ তার অবস্থানটি ঠিকভাবে প্লে করতে পারছে? এখনো তো আমরা বুঝতে পারছি না যে কোত্থেকে এসছে। এই গভর্নমেন্ট মাত্র 6 মাসও হয়নি। সুতরাং আমাদের যে চীন কিন্তু আমাদের পুরনো বন্ধু, সেই বন্ধুত্ব যদি আমরা বাড়াই, ভারতের তাতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, কিন্তু ভারত উদ্বিগ্ন হবে, এটা হচ্ছে মূল বিষয়। ভারত উদ্বিগ্ন হবে। আবার আমেরিকা জানে এইখান থেকে যদি চীনকে চ্যালেঞ্জ করতে হয়, ভারতকে তার লাগবে। পাকিস্তান তো আর চীনকে চ্যালেঞ্জ করে না, পাকিস্তান তো তার ফ্রেন্ড, এটা খেয়াল রাখবে। খুবই ইন্টারেস্টিং কেস, মানে অনেকের সাথে শত্রুতা মিলে দেখেন, পাকিস্তান আমেরিকারও ফ্রেন্ড, পাকিস্তান কিন্তু চীনেরও ফ্রেন্ড। আবার খেয়াল করবেন, আবার ইন্ডিয়ার কাছে আমরা মনে করি না যে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক চাপ দিচ্ছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আবার এই মার্কিন যুক্তরাষ্ট্রের এই চায়নাকে মোকাবেলায় কিন্তু এই ইন্ডিয়াকেই লাগবে। সুতরাং পলিটিক্স অনেক জটিল। আপনি দেখেন যে আমরা করিডোরের কথা বলতেছি চীনের সাথে, আমরা কি কখনো ভেবে রেখেছি যে এখানে আপনার এই যে আমাদের রাখাইনে যে এখন আরাকান আর্মি একটা ফ্যাক্টর হবে, রাখাইনের 80 থেকে 90% অঞ্চল হচ্ছে আরাকান আর্মির দখলে। আপনি সেখানে, ওরা তো স্বীকৃত না, কিন্তু ওখান থেকে যদি আপনি করিডোর আনতে চান, অবশ্যই তাদের কনসার্ন লাগবে। সেই ডিপ্লোমেসিটা কি হবে? চীনের একটা সুবিধা আছে, তারা 2 ধরনের রিলেশন রাখতে পারে, আমরা সেটা কত টাকা আগাবো। এখন দেখেন আমরা কিন্তু মিয়ানমার থেকে কিন্তু আমাদের জ্বালানি আনার জন্য আমরা কথা বলার চেষ্টা করতেছি, কিন্তু মিয়ানমারের সাথে আমাদের বড় ইস্যু আছে। সুতরাং এই ইস্যুটাকে রেখেও তো আমরা এই রিলেশনটা তৈরি করতে পারি। সুতরাং সেটা যদি পারি, আমাদের অনেক ইস্যু সাইড লাইনে রেখে
দুই দেশের সত্যিকার সমতার ভিত্তিতে যে রিলেশন সেই জায়গায় এবং তৈরি করতে হবে। কারণ হচ্ছে আমরা তো প্রতিবেশীকে পরিবর্তন করতে পারবো না। এইটা যেই বলুক যে আমাদের এখানে অনেক আছে, ভারতের সাথে সম্পর্ক রাখার কি দরকার। এখন আমি যদি বলি সম্পর্ক রাখা দরকার, তো কেউ বলবো তো ভারতীয় দালাল। কিন্তু বাংলাদেশ কখনো কি সম্পর্ক না রেখে থাকতে পারবে? ভারত কি থাকতে পারবে? ভারতের তো লাভ বেশি আমাদের সাথে সম্পর্ক, কারণ ওর বাণিজ্যটা তো বেশি। কিন্তু আমরাও কি 100% মাইনাস করে থাকতে পারবো? সেই জায়গায় আমি বলি ডিপ্লোমেসি হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনার মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হয়। মেরুদণ্ড সোজা করে দাঁড়ানো খুব জরুরি। আপনি বাইরের কথা দিয়ে কিন্তু সব কিছু বুঝতে পারবেন না। কারণটা হচ্ছে, আমি বারবারই বলি যে খলিল সাহেব তো এর আগে ভারতে গিয়েছিলেন, ঠিক আছে, আমাদের ইউনূস সাহেব তো যান নাই। তো ভারতের ব্যাপারে বাইরে বাইরে বহু কথা আমরা দেখেছি, কিন্তু বাস্তবে কিন্তু কিছু ঘটে নাই। আপনি সেটা বাস্তবতা দেখবেন এবং এই পলিটিক্সেও দেখবেন সামনের। আপনি আমাদের সরকার তো আছে জামায়াত ইসলামী কি এই মোদী সরকার বিরোধী? আমাদের সরকার কি মোদী সরকার বিরোধী? এটা কি সম্ভব? এটা হওয়া দরকার আছে? আমরা কি কোনো সরকারের বিরুদ্ধে হই? আমাদের রিলেশনের জায়গাটা দরকার। সুতরাং মাঠের পলিটিক্স একটা, আমি বারবারই বলি মাঠের কথাবার্তা একটা আর বাস্তবতা আরেকটা। জি, আমরা বিরতিতে যাব। জিয়াউল কবির শোভন বিরতি থেকে এসে আপনার মন্তব্য নিব। দর্শক, নির্বাচিত খবরে একটি বিরতি নিয়েছি, ফিরছি একটু পর। স্বাগত আরও একবার। নির্বাচিত খবরে আলোচনা করছি শেখ হাসিনার ভারতে অবস্থান, বক্তব্য দেয়া এবং তার প্রেক্ষিতে বাংলাদেশের মন্তব্য। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, আওয়ামী লীগ আমলে ভারতের সাথে যে সম্পর্ক ছিল, কূটনৈতিক সম্পর্ক, সেই জায়গা থেকে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে গেছে। মানুষ বিশেষ করে আগে একটা সময় আমরা শুনতাম কূটনীতিকদের কাছ থেকে যে তারা বড় কোনো প্ল্যাটফর্মে গেলে আমাদের কূটনীতিকরা কথা বলতেন না। তারা একটা জিনিস যে চাইবেন সেটাও চাওয়ার মতো ক্যাপাসিটি বা যোগ্যতা নিয়ে আমরা প্রশ্ন তুলতাম। পরে সেটা জানা গেল যে তাদেরকে নিষেধ করা হয়, তারা যেন এই পার্টিকুলার বিষয়ে কথা না বলে। কিন্তু আমরা গণঅভ্যুত্থান পরবর্তী যেটা দেখেছি, আমাদের ফরেন মিনিস্ট্রি যারা আছেন, আমাদের সরকার যারা আসছেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তারা আর আগের মতো ওই নত শিরে তারা কথা বলতে রাজি না। তারা বুক উঁচিয়ে বুক ফুলিয়ে তারা কথা বলতে চান। তারা সমতার ভিত্তিতে, সমমর্যাদার ভিত্তিতে কূটনৈতিক যে ডিলিংসগুলো সেগুলো তারা করতে চান এবং সম্পর্কটা হবে রাষ্ট্র টু রাষ্ট্র। হ্যাঁ, সেখানে কোনো পার্টিকুলার দলের হয়ে যাতে না যায়। আমরা চাই যে যেহেতু আমাদের দুটো প্রতিবেশী দেশ, আমাদের দুইজনের দরকার হতে পারে, হবে। তো সেই জিনিসগুলোতে আমাদের যেই দ্বিপক্ষীয় যে আলাপ আলোচনা, এগুলো আলাপ আলোচনার মধ্যেই একটা পর্যায়ে যাবেন এবং আমি আশা করি যে এগুলো দুই সরকারই এটা ফর দ্য টাইমিং তারা এটা ঠিক করে ফেলবে, গুরুত্ব দেবেন। জি, ধন্যবাদ। আমরা পরবর্তী প্রসঙ্গে চলে যাই। আমরা এখন যে এই খবরটি নিয়ে আলোচনা করব দর্শক, সেটি একটু আপনাদের সামনে আগে তুলে ধরি। 11 নামে পরিচিত সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সামরিক গোয়েন্দা বাহিনী ডিজিএফ এর গোপন বন্দিশালায় আটকে রেখে নির্যাতন করা হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের দাবি, এই বিষয়ে পর্যাপ্ত তথ্য প্রমাণ পেয়েছেন তারা। প্রসিকিউশন বলছে, র্যাব, ডিবি ও ডিজিএফআই এর যতগুলো গোপন বন্দিশালা বা আয়নাঘরের সন্ধান মিলেছে, তার মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল র্যাবের টিএফআই সেল। চলুন পুরো বক্তব্যটি শুনে আসি। 11:11 সময় আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আজকের যে জেআইসি সেলটি আমরা পরিদর্শন করেছি, তারই কোনো একটি কামরায় তাকেও কিন্তু সেখানে আনা হয়েছে, তার উপরে নির্যাতন করা হয়েছিল। বর্তমান সরকারের কাছে অনুরোধ জানাবো, বাংলাদেশে যাতে আর এইরকম কোনো টিএফআই সেল অথবা জেআইসি সেল বা তথাকথিত সেই আয়নাঘর নামে যে সেরকম যাতে কোনো আয়নাঘর আর ভবিষ্যতে প্রতিষ্ঠিত না হয়। জি, আমরা বক্তব্যটি শুনছিলাম। হারুনুর রশিদ, আপনার কাছেই শুরুতে আসি। আসলে এটি একটি নতুন তথ্য এবং এইভাবে যে তুলে ধরা যে ডিজিএফআই এর যেই গোপন বন্দিশালা, সেই যার ধারাবাহিকতা বলা যায় যে গত 17 বছরে আমরা দেখেছি। আসলে এই বিষয়ে আপনার বিশ্লেষণ। জি, এটা তথ্যটা নতুন যে এখনকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে 11 সময় ওই ধরনের বন্দিশালায় রাখা হয়েছিল। জি, তো এখন আমার প্রশ্ন, এইটাও অনুসন্ধান করা দরকার এবং আমি তো সাংবাদিকতা করি প্রায় 26 বছর। তো
তাহলে 1-11 সময় নতুন করে এই আয়নাঘর হয়নি বা বন্দিশালা হয়নি, এটা আগেও ছিল, জি আগেও ছিল। তাহলে এটা কন্টিনিউশন, এটা আমার বুঝতে হবে। তাহলে কত আগে ছিল? তাহলে কি বিএনপির শাসনামলে ছিল? এটা কিন্তু বড় প্রশ্ন। এই প্রশ্নটি এই প্রশ্নটি র্যাব তো প্রতিষ্ঠা হয়েছিল বিএনপির শাসনামলে, জি। আপনারা তো জানেন। তো তখন থেকেই এটা কি শুরু হয়েছিল? সেটার কি ধারাবাহিকতা? এবং সবচেয়ে ভয়াবহ কিন্তু এই র্যাবের, আমি সেটাই বলি যে 17 বছরের আমরা, আপনার শেখ হাসিনার শাসনামল 17 বছর, সেই সময়টায় নানা বিষয় আমরা খুব ভালো করে জানি। তো তাহলে সেটা কবে থেকে শুরু হলো? মানে এটা ম্যাচিওর হইতে পারে তখন, কিন্তু তাহলে এই সেলটা কবে হয়েছে? 1-11 সময় হয়েছে, সেটাও খুব ক্লিয়ার হওয়া উচিত, না তার আগে থেকে হয়েছে। অর্থাৎ এই যে টিএফআই, জিএসআই, জেআইসি, জয়েন্ট ইন্টারোগেশন সেল যেটাকে বলে, জেআইসি, তো এটি তো আরও আগে থেকেই মনে হচ্ছে। তাহলে কত আগে থেকে সেটিও তো অনুসন্ধানে আসা হচ্ছে। যেন এখন আপনি এগুলো বলছেন, আমরা তো ইউনূস সরকারের সময় দেখছি এখনও, সেটা হচ্ছে কয়েকটা প্রশ্ন আমার আছে। এই যে মোর দ্যান 600 লোককে যে আপনার 5 তারিখের পরে সেনা সদরে রাখা হয়েছিল, তাদেরকে এই 600-র বেশি, 612-13 জন বলছে সামরিক বাহিনী তালিকা দিয়েছে। সবাইকে তো আমরা দেখিনি যে প্রকাশ্যে এসছে বা আপনার গ্রেপ্তার, তো বাকিরা কোথায় গেল? তাদের কি দেশের বাইরে পাচার করছে? বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে? কারা সুযোগ দিয়েছে? সেনাবাহিনীর ভেতরেই তারা আছে, একটা। সেকেন্ড হচ্ছে যে এই সেলগুলোতে যারা জড়িত ছিল তাতে সেনাবাহিনীর দায়িত্ব নেই। এখন তো আমরা সেই কথা শুনি না। আপনার এই যে ডিজিএফআইয়ের কথা বলেন, তো ডিজিএফআই তারা কি এখন, আমি জানতে চাই তারা কি এখন কি মিডিয়ার সাথে সংযোগ বন্ধ করেছে? ইমরুল এখানে, সুমন আছে, সুমনের কাছে আমি জানতে চাই যে ডিজিএফআই কি যোগাযোগ বন্ধ করেছে? ফোন আসে কিনা, জি ফোন আসে কিনা অথবা সাজেশন আসে কিনা, সেগুলো তো আমরা জানতে চাই। তো এইটা খুব জটিল প্রশ্ন। আপনি এই কাঠামোগত একটা বিষয় রয়েছে, মানে একটা হচ্ছে আব্রাপ্টলি আপনাকে হঠাৎ করে আমি আঘাত করলাম, আর একটা হচ্ছে কাঠামোগত নির্যাতন পদ্ধতি। এই নির্যাতন পদ্ধতি যদি আগে থেকে শুরু হয়েছে, কোনো এক সময় শেখ হাসিনার সময়টা আরও বড় আকারে দেখা দিয়েছে। এখন আপনি বলেন যে, আমি আবার বলি, মোংলায় মিরাজ শেখ নাম তো শুনেছেন। মিরাজ শেখ বলা হয় 2024 সালের 5ই আগস্টে যখন শেখ হাসিনা সরকারের পতন হয়, তারপর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে প্রথম গুম। সেই গুমটা কিন্তু হয়েছে এই সরকারের আমলে, সরকার তদন্ত করেছে। কিন্তু মিরাজ শেখের ব্যাপারে আমি পার্সোনালি কাজ করেছি। আপনি যদি সমস্ত ডকুমেন্ট দেখেন তাহলে এটা খুব স্পষ্ট হবে, মানে বোঝা যাবে যে কী হয়েছে না হয়েছে। তো মিরাজ শেখের যদি এটা সিঙ্গেল একটা গুম হয়েই থাকে, একটা সিঙ্গেল গুমকেও তো আপনি ইগনোর করতে পারেন না। তো এই সরকারের উচিত হবে তার আমলে হিউম্যান রাইটস ওয়াচ যেটাকে প্রথম গুম বলছে, সেই গুমটাও তো খোলাসা করা উচিত। তো আমরা তো এখন পর্যন্ত কিন্তু দেখছি না সে ব্যাপারে। শুধুমাত্র একটি গভর্নমেন্ট একটা কমিটি ফর্ম করেছে, ওইখানে কি হয়েছে সেটা তদন্তে বেরিয়ে আসবে, কিন্তু ওই এলাকা কিন্তু গ্রাম শূন্য। অনেকে কিন্তু সংবাদ মাধ্যম কিন্তু প্রতিবেদন করছে না, এবং ওখানে কিন্তু অসংখ্য মানুষের নামে মামলা দেওয়া হয়েছে কেন? ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। কোস্টগার্ড কি সত্যি এর সঙ্গে জড়িত? সেগুলো আমরা জানছি না কেন? স্বচ্ছতা কি আসছে? জি, এই আমি বললাম আর কি। সুতরাং এই যে আপনার আয়নাঘরের শুরুটাও এখন জানা দরকার, কবে শুরু? নাম হয়তো বা পরে হয়েছে, কিন্তু আয়নাঘরের সেই কাঠামোগত অস্তিত্ব সেটি কবে থেকে শুরু? এখন তো মনে হচ্ছে 1/11 তার আগে থেকে। এই প্রশ্নটি তার আগে কার শাসনামল ছিল? বিএনপি শাসনামল ছিল। জি, জিয়াউল কবির সুমন। 2007 সালের 7ই মার্চ তারেক রহমান সাহেব অ্যারেস্ট হয়েছিলেন। আমি তখন চ্যানেল 1-এই কর্মরত। তো আমরা সেই সংবাদগুলো আমরা সেই সময় কভার করেছি। তো ওনাকে অ্যারেস্ট করার পরে বেশ কিছুদিন পরেই দেখলাম যে উনি প্রথম হেঁটে ওনাকে আদালতে নিয়ে যাওয়া হতো হাজিরার জন্য, এবং এর পরবর্তীতে আমরা দেখলাম যে উনি খুঁড়িয়ে আসছেন, বা মানে চেহারার মধ্যে যে একটা বিধ্বস্ত অবস্থা সেটা আমরা লক্ষ্য করেছি। তো আজকে যেটা চিফ প্রসিকিউটর বললেন যে আয়নাঘর জয়েন্ট ইন্টারোগেশন সেলে থাকে, আসলে হয় কি, একটা ঘটনা যখন আপনি ইনভেস্টিগেট করতে যাবেন, এটার পিছনে কিন্তু অনেক বিহাইন্ড দ্য স্টোরি অনেক কিছু চলে আসে। যেমন আমরা কিন্তু জানতাম না জিয়াউর রহমানের হত্যাকারী প্ল্যানার ঢাকায় ঘুরছে, কিন্তু বাড়িতে থাকতো, গ্রামের বাড়িতে থাকতো, এবং মেয়ের বাসায় উনি অ্যারেস্ট হয়ে গেলেন। এবং মানে এটা একটা মিরাকল আসলে। এরকমই সব অপরাধগুলো একটা সময় হয়তো কোনো না কোনোভাবে এগুলো বের হয়ে আসবে। আর হারুন ভাই যেটা বললেন যে এটা এর আগে ছিল কিনা, আসলে এগুলো টাইম বলবে, সময় বলবে। কিন্তু এখন পর্যন্ত যেটা হয়েছে, আপনি
2007-এর আগে বা 1/11-এর আগে তো সেরকম আমরা কোনো গুম খুনের ঘটনা আমরা জানি না। বা সামনে আসেনি মানুষ। আর যেহেতু 2009 থেকে একটানা 24 পর্যন্ত আওয়ামী লীগ শাসন করেছে, তো তাদের সেই শাসনকালটা দীর্ঘায়ী করতে গিয়ে কিন্তু তারা নানান রকমের অপকর্ম করেছেন, গণমাধ্যমকে প্রচার মাধ্যমে পরিণত করে ফেলেছিলেন, তারপরে গুম খুনের আশ্রয় নিয়েছিলেন বিভিন্নভাবে। তো আসলে ওই যেটা বললাম যে টাইম উইল সে। অপারেশন ক্লিন হার্টের অভিজ্ঞতা তো আছে আমাদের। জি, সেটা তো আওয়ামী লীগ বিএনপি শাসন আমলে হয়েছিল, তখন তো মানুষ হৃদরোগে মারা যেত। তো সেটারও তো আমাদের দেখার সময় এসেছে। হ্যাঁ, সেটা বিএনপির আমলে বিএনপির লোকজনই, সরকারই বিএনপির ছিল, বিএনপি করেছে ভালোর জন্য, ফর দ্য বেটারমেন্ট অফ দ্য কান্ট্রি করেছে, তারা তো অস্বীকার করেনি যারা বাড়াবাড়ি করেছিল। জি, ধন্যবাদ। আমরা এবারে আরেকটি খবর নিয়ে বিশ্লেষণ করতে চাই। এবারে যে খবরটি নির্বাচিত করেছি সেটি হচ্ছে পুলিশ নিষ্ক্রিয় থাকলে রাজনৈতিক সংকট কাটবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। তার দাবি, বর্তমান সরকারকে বিগত সরকারগুলোর চরিত্র থেকে এখনও আলাদা করা যাচ্ছে না। সকালে রাজধানীতে এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন। এই মন্তব্যটি একটু দেখে আসতে চাই। আমি মনে করি পুলিশের সংস্কারটা এই মুহূর্তে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ পুলিশ যে কাজটি করতে পারবে সেটা সেনাবাহিনী পারবে না। আর পুলিশ যদি নিষ্ক্রিয় থাকে তাহলে রাজনৈতিক সংকটগুলো যখন রাজনৈতিকভাবে মোকাবেলা করবে তখন দুটি রাজনৈতিক দলের মধ্যে যুদ্ধ হবে, সেটা কিন্তু গৃহযুদ্ধ বলে। তো পুলিশ শক্তিশালী করলে, মোটিভেট করলে গৃহযুদ্ধের পরিস্থিতি হবে না। কিন্তু পুলিশ যদি নিষ্ক্রিয় থাকে, ডিমোটিভেটেড থাকে, ভীত থাকে, তাহলে স্বাভাবিকভাবেই আমরা মনে করি রাজনীতির অঙ্ক সামনে জটিল হবে। আমি মনে করি কমপ্লিটলি সকল সরকারই কনসিস্টেন্টলি জুডিশিয়ারিকে উইক করেছে, এবং বর্তমান সরকারও কিছুটা এক্সেপশন দেখলাম না। আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টের যে সেক্রেটারিয়েট হওয়ার কথা ছিল ওটা বাতিল হয়ে গেল, হিউম্যান রাইটস কমিশন আইনটা বাতিল হয়ে গেছে, সুপ্রিম কোর্টের জাস্টিসদের নিয়োগ যে আইনটি গত সরকার করেছিল সেটিও এই সরকার র্যাটিফাই করে নাই। আমরা মন্তব্যটি শুনছিলাম। জিয়াউল কবির সুমন, শুধুতে আপনার কাছে আসি, তবে তার মন্তব্যের সাথে আরেকটু যুক্ত করতে চাই যে 5 অগস্টের পরে আমরা পুলিশ বাহিনীর যে অবস্থা দেখেছি, এরপরে অন্তর্বর্তী সরকারের সময় কিন্তু বলা হয়েছিল যে এই বাহিনীকে আবার শক্তিশালী করার উপরে তারা গুরুত্ব দিবেন, সংস্কারের কথা বলা হয়েছে। এরপরে নতুন আরেকটি নির্বাচিত সরকার। পোশাক পরিবর্তন ছাড়া আর কোনো পরিবর্তন কি পুলিশ বাহিনীর মধ্যে দেখছেন কিনা? পোশাক পরিবর্তন হয়েছে, কিছু চেয়ারও পরিবর্তন হয়েছে, মানুষও পরিবর্তন হয়েছে, ইন্টারনাল অ্যাটমসফিয়ারও পরিবর্তন হয়েছে, ডেকোরেশন চেঞ্জ হয়েছে। তবে যেটা হয়েছে যে মনোবল, যেটা সবচেয়ে বড় জিনিস, সেটা এখনো পুরোপুরি ফিরে আসেনি। কারণ জুলাই আগস্টের যেই গণ অভ্যুত্থান, সেখানে পুলিশ বাহিনীর দীর্ঘদিনের এমনি পুলিশ বাহিনীকে তো বিগত সরকার একদম মানে যাচ্ছে তাইভাবে ইউজ করেছে, যার ফলে তাদের প্রতি মানুষের একটা ক্ষোভ ছিল। এবং আপনার যে গণ অভ্যুত্থানের সময় যে গুলি, সরাসরি ছাত্র জনতার উপরে গুলি করেছে, সেটাও একটা ক্রোধের কারণ। তো যার ফলে সেই যে 1.5-2 মাসের যেই একটা পুলিশের প্রতি যে একটা ক্ষোভ মানুষের, তো এবং বিভিন্ন জায়গায় পুলিশ মারা গেছেন, তো এই সবগুলো মিলিয়েই পুলিশ বাহিনীকে, তারা এখনও কিন্তু ট্রমাটাইজ অবস্থায় আছেন। এবং তারা এর মধ্যে আবার অনেক কিছু আছে, যেমন আপনার ট্যাগ দেওয়ার একটা বিষয় আছে, যে এখনও অমুক বা তমুক নানান ধরনের ট্যাগ। এবং আপনি আরেকটা জিনিস বলি, যে আমি একটা সরকারি অফিসে কয়েকদিন আগে গিয়েছিলাম, সেখানে সবাই মানে সরকার প্রধান বলছেন যে আপনারা কাজ করেন, কিন্তু ওইখানে ওই অফিসে গিয়ে দেখি যে আসলে অ্যাকচুয়ালি তারা ডিমোরালাইজড হয়ে বসে আছেন। তো জিজ্ঞেস করলাম কেন, কাজ করতে গেলেই ওই ট্যাগ লাগাই দেয় যে অমুক তমুক, এবং তাদের বিরুদ্ধে আপনার কিছু আন্ডারগ্রাউন্ড পত্রিকা তারাও কিন্তু নিউজ করছে সমানে, এবং তাদেরকে নানা ধরনের ভয়ভীতিও দেখানো হচ্ছে, আমাকে বেশ কিছু মেসেজও দেখালো। তো সব কিছু মিলিয়ে এখনও কিন্তু আপনার যেভাবে সব কিছু স্মুথ ওয়েতে চলার কথা, সেটা কিন্তু এখনো হয়নি। জি, এই জায়গায় কি পুলিশের যেই আসলে আপনি যে কথাগুলো বলছিলেন, সেখানে পুলিশের যেই মনোবল ধরে রাখার জন্য তাদেরকে যেই পরিমাণে কাউন্সেলিং বলি বা মানুষের আস্থা ফিরে পাওয়ার জন্য যেই ধরনের কর্মকাণ্ড, সেগুলো কি দেখছেন? একটু সময় লাগবে, এবং
মোটিভেশনের উপরে রাখতে হবে। আর ইন্টারিমের 1.5 বছর গেল, এই সরকারের 5-5.5 মাস আরও হয়তো কিছুদিন লাগবে, একটা সময় হয়তো ঠিক হয়ে যাবে। জি, এবং এই যে যে সময়টা গেল সেই সময়ে কি কোনো ধরনের অগ্রগতি দেখেছেন কিনা? হারুনুর রশিদ, আপনার কাছে এই প্রশ্ন। আচ্ছা, আপনি যে শক্তিশালী করার কথা বলছেন পুলিশকে, এই শক্তিশালী কিন্তু মানে তাকে মনোবল ফিরিয়ে আনা এটা দরকার, আর্মস সেটাও দরকার, কিন্তু মূল শক্তিশালী হবে পুলিশ তখনই যখন আপনাকে তাকে পলিটিক্স ফ্রি করতে পারবেন। অর্থাৎ পুলিশের কাঠামোটাই এমন করতে হবে তাকে যেন সরকারের কাজে সে লাগবে, সরকার তো পুলিশ বাহিনী পরিচালনা করার জন্যই আছে, কিন্তু তাকে যেন পলিটিক্যালি বায়াসড না করা যায়। আমাদের সমস্যাটা হচ্ছে সেখানে। আপনি যদি ওই 17 বছরের কথা বলেন, তখন কিন্তু পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করে পুলিশকে পলিটিক্যাল করা হয়ে ফেলেছে, কিন্তু পুলিশ সদস্যদের সেটা হওয়ার কথা ছিল না। তারা তো জনগণের জন্য কাজ করবে, যেটা ন্যায় সেটা করবে। তো সেই পদ্ধতিটা এখনো তৈরি করা হয়নি। সেই পদ্ধতিটা যদি তৈরি করতে পারি আমরা, তাহলে পুলিশ সঠিকভাবে কাজ করবে। পুলিশের জবাবদিহিতার জায়গাটা যদি আপনার এমন জায়গায় নিশ্চিত করা যায় যারা সেখানে জবাবদিহি করবে। এখন আমরা দেখছি এর আগে যত ঘটনা আছে, আইজিপি সাহেবরা যখন অবসরে যান তখন বলে যে আমাদের পলিটিক্যালি ব্যবহার করা হয়েছে, কিন্তু যখন দায়িত্বে থাকেন এখন আপনি পুলিশকে জিজ্ঞেস করেন আইজিপি সাহেব, না আমাদের উপর পলিটিক্যাল কোনো প্রেশার নেই। এখন আছে কি নাই সেটা আপনার বাস্তবতা বলে দেবে, কিন্তু যে জিনিসটা হচ্ছে এই জায়গাটা না করলে পুলিশকে আপনি সত্যিকার অর্থে অ্যাক্টিভেট করতে পারবেন না। আর একটা ব্যাপার হচ্ছে, আপনি প্রশ্ন করেছেন এর আগে পড়েছেন যে টোটাল ব্যবস্থায় পরিবর্তন আসছে কিনা। সেটা আমার কথা না, এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, যিনি বিএনপির মহাসচিব, উনি বলছেন একমাত্র তারেক রহমান ছাড়া আর কেউ চেঞ্জ হয়নি। এটা তার কথা আমি কোট করছি। আমি একটা উদাহরণ দিয়ে বলি যে আপনার এনসিপির এই যে পদযাত্রা ছিল, আমরা যখন হবিগঞ্জ টমগঞ্জ এই ওই সময় যখন এনসিপির তাদেরকে থামিয়ে দেওয়া, তাদের উপর হামলা চালানো, মূল বিষয়টা কি নাসিরুদ্দিন পাটোয়ারির কথাবার্তা অগ্রহণযোগ্য। এই ক্ষোভ থেকেই বলা হচ্ছে, করা হচ্ছে। কিন্তু আপনি কথার পরিবর্তে কি লাঠি হবে কিনা, এই প্রশ্নটা তো আগেই মীমাংসা হয়নি। আমরা গত সরকারের আমলে কি বলেছি যে কথার জন্য কি মামলা হবে, কথার জন্য কি মানুষের শাস্তি হবে। এখন তার কথাটা যদি অশ্লীল হয়, যে আইনে সে অশ্লীলতা রোধ করা যায় সেই আইনে তাকে ব্যবস্থা নেন। তো সে ব্যবস্থা নেবে কি ছাত্রদল? আমরা আগে কি বলতাম, শেখ হাসিনার পেটোয়া বাহিনী ছাত্রলীগ। তো এখন এই ছাত্রদল যে ব্যবস্থা নিচ্ছে, এটা কার পেটোয়া বাহিনী? যদি সে অন্যায় করে, যদি এনসিপির লোকজন যদি আক্রমণও করতো, সেটা প্রতিহত করবে পুলিশ, তাদের বিরুদ্ধে মামলা দেবে পুলিশ, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ। নাসিরুদ্দিন পাটোয়ারির ওই ল্যাঙ্গুয়েজ আমি একদমই পছন্দ করি না, আপনাকে বারবারই বলি। আমি একটা টকশোতে তাকে প্রশ্নও করেছিলাম, কিন্তু তার এই ল্যাঙ্গুয়েজ অপছন্দ করলে আমাকে আইনগতভাবেই যেতে হবে। কেউ যদি বলে বিক্ষুব্ধ হয়ে হামলা করেছে, আমাকে অনেক বলছে এই বিক্ষুব্ধ হয়ে হামলার তো কোনো জাস্টিফিকেশন নেই, এটা লিগাল না। সুতরাং ওইখানেই ন্যায় বিচার প্রতিষ্ঠা, ওইখানেই আইন। যে অন্যায় করবে তাকে শাস্তির আওতায় নিতে হবে, কিন্তু কোনো একটি সংগঠন গিয়ে সেটা মাঠে কিন্তু পুলিশের কাজ করতে হবে না। অর্থাৎ আপনি যে বলছেন পুলিশকে সঠিকভাবে কাজ করতে দিতে হলে ওইখান থেকে ওই বাহিনীও তুলে নিতে হবে। আরেকটা পয়েন্ট বলি আমি আপনাকে, আরেকটা পয়েন্ট খুব সিরিয়াসলি বলি, আপনি যে সবখানে যান, সেই ব্যবস্থাপনাগুলো যদি আবার ফিরে আসে, আপনি যদি সিস্টেমকে চেঞ্জ না আসে, তাহলে কেন জুলাই গণ অভ্যুত্থান? এই সিস্টেম চেঞ্জের জন্যই আমি সেই চেঞ্জগুলা হয়তো বা আসবে, কিন্তু এখনো এই অল্প সময় আমি দেখিনি। ও আর ইন্টারিম গভর্নমেন্টের সময় তো আমরা মবই ফিরিয়ে এনেছিলাম, দেখি সামনে হয় কিনা। জি, ধন্যবাদ। দর্শক, নির্বাচিত খবরে আরেকটি বিরতির সময় হয়েছে, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত নির্বাচিত খবরে। এবারে আলোচনা করতে চাই 2 সপ্তাহের মধ্যে গ্যাস সংকট তীব্র হয়েছে। দেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতে $100 কোটি বেশি ক্ষতি হয়েছে, এবং এই কারণের যে ক্ষয়ক্ষতি সেটা নিয়েই আজকের আলোচনা। এবং গ্যাসের চাপ না থাকায় বন্ধ হয়ে গেছে অনেক কারখানাও। এটি নিয়েই একটু মন্তব্য জানবো। হারুনুর রশিদ, আপনার কাছে আসি, যে বর্তমান সময়ে হঠাৎ এই যে গ্যাসের চাপ, এবং প্রধানমন্ত্রী আজকে একটু বলেছেন যে একটি ষড়যন্ত্রের তিনি ইঙ্গিত দিয়েছেন, কি মনে হচ্ছে আসলে? সেটা প্রধানমন্ত্রী আসলে স্পষ্ট করলে আর ভালো হয় যে কোথায় ষড়যন্ত্র হয়েছে। নিশ্চয়ই তিনি শীঘ্রই স্পষ্ট করবেন তার মাধ্যমে, সেটি নিয়ে আমার কোনো মন্তব্য নেই। কিন্তু আসলে গ্যাস তো হঠাৎ করে হাওয়া হয়ে যায়নি, গ্যাস আমাদের কম ছিল, এটা আমি বারবারই বলি। বাইরে থেকে আমাদের এলএনজি আনতে হয়, সেখানে চাপ আছে, আমাদের যুদ্ধের প্রভাব আছে, এটি সংকট। কিন্তু দীর্ঘকালে যেটা হয় না, এটাই কিন্তু অল্প সময় হবে না। দীর্ঘকালে যেটা হয় না, আমাদের পর্যাপ্ত গ্যাস থাকার পরও আমরা সেটা কিন্তু
আমরা তোলার উদ্যোগ নেইনি, এবং মনে করা হতো যে গ্যাস যদি তুলি তো ফুরিয়ে যাবে। তো সেই জিনিসটা আসলে আমরা যারা যখন কথা বলে, আমরা তো এক্সপার্ট নই, যারা এটা নিয়ে কাজ করেন, তাদের একটাই কথা, বাংলাদেশের এই গ্যাস উত্তোলনের জন্য দীর্ঘকালীন পরিকল্পনা দরকার ছিল। অতীতে যেটা হয়েছে, গ্যাস উত্তোলন না করে বাইরে থেকে গ্যাস আমদানি করে একটি গোষ্ঠীকে সুবিধা দেওয়া হয়েছে, এটা আপনি খুব ভালো করে জানবেন, এবং তারা ব্যবসা হাঁকিয়েছে, তার ভোগান্তি এখন আমাদের উপরে পড়ছে। আমাদের গ্যাস থাকার পরও উচ্চ মূল্যে বাইরে থেকে গ্যাস আনার জন্য বিভিন্ন ব্যক্তিগত কোম্পানিকে, আমি নাম বলতেই পারি, তারা কেউ পলাতক, তাদেরকে সুবিধা দেওয়া হয়েছে, তার কুফল আমরা এখন ভোগ করছি। জি, জিয়াউল কবির সুমন, এবার আমাদের আপনার মন্তব্য বলুন। 380 কোটি ঘনফুট গ্যাস প্রয়োজন, সেই জায়গায় আমাদের স্বাভাবিক সময় 270 কোটি ঘনফুট আমাদের থাকে, আর এলএনজির আমাদের সাপোর্টটা আমরা পাই 105 কোটি ঘনফুট। আর ভাই যেটা বললেন যে গত দীর্ঘদিন কিন্তু কূপ কিন্তু খনন হয়নি, যার ফলে অল্টারনেটিভ সোর্স কিন্তু সরকার বের করতে পারেনি বা করেনি যে কোনোভাবেই হোক। তবে আশা করছি 2-3 দিনের ভিতরে এই সমস্যার সমাধান হয়ে যাবে। ইতিমধ্যে মহেশখালী যেটা আপনার এলএনজি যেটা একটা মেরামত হয়ে গেছে, আর একটা 2-3 দিনের ভিতরে মেরামত হয়ে স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। জি, ধন্যবাদ। আমরা এবার একটু অনলাইন পত্রিকাগুলো দেখব। শুরুতে প্রথম আলো দেখতে চাই, সেখানের কি খবরগুলো বলা হচ্ছে, এবং প্রদর্শনীতে মুজিব আছে, জিয়া নেই, জামায়াত আমিরের ব্যাখ্যা, তারপরেও এই প্রশ্নটি এসেছে। এই বিষয়ে কি কেউ কিছু বলতে চান কিনা? না, আমার আগ্রহ রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, ওইখানে আমার আগ্রহটা বেশি। মানে এটা খুব ইন্টারেস্টিং। সাধারণত বাংলাদেশে আমরা দেখেছি একবার, মানে ওই সময় যখন বিএনপি ক্ষমতায়, তখন কিন্তু বদরুল হায়দার চৌধুরীকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করেছিল আওয়ামী লীগের পক্ষ থেকে, এবং এই বদরুল হায়দার চৌধুরী কিন্তু তখন আবার জামায়াতের গোলাম আজমের সাথে দেখা করতে গিয়েছিল। মানে এই নির্বাচনের পদ্ধতিটা এমন, এখানে যদি ধরেন এটা সংসদ সদস্যদের ভোট, কিন্তু সেখানে ফ্লোর ক্রসিং এর মানে দেখার কোনো সুযোগ নেই, কারণ এটা গোপন ব্যালটে হবে। তো জামায়াত কিন্তু এটা আনচ্যালেঞ্জ দিতে দিচ্ছে না, তারা যদি নির্বাচনে অংশ নেয় তো সেটি কিন্তু আরেকজন প্রার্থী হবে। এটা জামায়াতের তাতে কিন্তু হেরফের হবে না, কারণ তাতে বিএনপির প্রার্থীরাই জিতবে। তবে এটি একটি ইন্টারেস্টিং ফেনোমেনা আমার কাছে মনে হচ্ছে, যে রাজনীতিতে একটি নতুন ডাইমেনশন এখানে তৈরি হচ্ছে। তারা তো প্রথমে আগ্রহ দেখায় নাই, প্রথমে দেখায় নাই, তবে আমি মনে করি যে এটা একটা ভালো, মানে যে নিরুত্তাপ মনে হচ্ছিল সেখানে তাপ ছড়াবে। এখন তার সাথে স্বতন্ত্র যারা আছে তারা কোন দিকে যাবে সেটাও দেখার বিষয় আছে। আর এইটাই মানে একটা রাজনীতিতে আমার মনে হয় একটা আমার একটা নিউ ডাইমেনশন, নতুন একটি এটা আমি ব্যাখ্যাটা ঠিক করিনি, যেটা হচ্ছে যে সেখানে 7ই মার্চের 3 দিনের একটা প্রদর্শনী ছিল, আর 7ই মার্চের যে বক্তৃতা বঙ্গবন্ধুর সেই ছবিটা আছে, কিন্তু সেখানে তো জিয়াউর রহমানের ছবি নাই। ব্যাখ্যাটা কি আমি জানি না, আসলে আপনি যদি দেখাতে পারতেন ব্যাখ্যাটা আমরা দেখতাম আর কি। আমরা একটু অনুরোধ করব যে না, এই ছবিটা না, আরেকটা ছবি আছে যেখানে বোঝা যাবে এটা হচ্ছে একনায়কতন্ত্র। আবার মুক্তিযুদ্ধ পার্টে আসেন, সেখানে আবার বঙ্গবন্ধুর ছবি আছে, কিন্তু 7ই মার্চের ভাষণে সেখানে জিয়াউর রহমানের ছবি নেই। আমি একটু ওইটা মানে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে জিয়াউর রহমানকে তারা বাদ দিয়ে দেওয়া হয়েছে। ব্যাখ্যাটা কি দিয়েছে একনায়কতন্ত্র, আমি একটু দেখছি জামায়াতের আমির ব্যাখ্যাটা যদি এখান থেকে আমি পাই। আমাদের কি আছে প্রদর্শনীতে, ব্যাখ্যাটাও এখানে আছে। আমি একটু যদি ততক্ষণে সুমন একটু আলোচনা, জামায়াত আমিরের ব্যাখ্যা, জামায়াত আমিরের শেখ মুজিবের ছবি থাকলে ছবি নাই, তিনি কি ব্যাখ্যা দিয়েছেন? ব্যাখ্যা কেউ প্রশ্ন তুলেছেন যে শেখ মুজিব 7ই মার্চের ভাষণে আছে, জিয়াউর রহমান 26শে মার্চের স্বাধীনতার ঘোষণায় নেই কেন? উনি তো অটোক্র্যাট শাসক ছিলেন না, তো ওনার জন্যই এটা আমরা আনিনি, এটাই বলছেন যে উনি, মানে এখানে যেটা বলছেন যে বঙ্গবন্ধুকে হয়তো অটোক্র্যাট হিসেবে উপস্থাপন করা হচ্ছে, কিন্তু এরপরও কিন্তু প্রশ্ন, মানে ওই যে সেকশনটা সেখানে কিন্তু এই পার্টটা আমি দেখি, এখানে কোথায় উপরে হেডলাইনটা আমরা একটু দেখি, উপরের হেডলাইনটা সাবহেডটা দেখি, সাবহেডটা আর একটু নিচে গেলে কি আছে প্রদর্শনীতে সরেজমিনে দেখা গেছে এই পার্টটা কিন্তু মুক্তিযুদ্ধের পার্ট, আপনি খেয়াল করেন মুক্তিযুদ্ধ নাম দেওয়া হয়েছে। এখানে প্রথমে বঙ্গবন্ধুর ছবি আছে, 7ই মার্চের ভাষণ, এবং প্রশ্ন উঠেছে দ্বিতীয় অংশের নাম দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধ, এই অংশের প্রথম ছবিটি শেখ মুজিবুর রহমানের। আমি জানি না প্রদর্শনীতে কোথাও জিয়াউর রহমানের ছবি সাহেবের ছবি আছে কিনা। উনি তো আমাদের বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার,
মানে আছে কিনা আমি তো জানি না, আমি প্রদর্শনীতে যাইনি। এখানে আসলে বেশ কয়েকটি পার্ট, 3টি পার্ট আমরা যেটি দেখলাম যে একনায়কতন্ত্র, এবং সেগুলো নিয়ে আসলে সেখানে জিয়াউর রহমানে সেটি নিয়ে প্রশ্ন উঠেছে। সেটি জামায়াত ব্যাখ্যা দিচ্ছে তার মতো করে। জি, আমাদের এই আয়োজনের একেবারে শেষে চলে এসেছি। শেষ করব, দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের নির্বাচিত খবরে। আগামীকাল আবারও দেখা হবে, সঙ্গেই থাকুন।